প্রণয়ের ঘোর রাত, লেখক আরাফাত আদনান সামি, পর্ব ৮। কৌশিক মায়ের মুখের আরো কাছে ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাসের ঝাপটা মায়ের ঠোঁটের ঠিক ওপরে আছড়ে পড়ছে। সে অত্যন্ত নিচু ও গাঢ় স্বরে বলল, সুইট হার্ট, বেশি না, মাত্র ১ ঘন্টায় তো। ঘন্টাখানেক সহ্য করে নে না মাই। মায়ে এবার দিশেহারা হয়ে চিৎকার করে উঠল, না না আম্মা, দেখো সবসময় এই গাঁজাখোর বেড়ায় গাঁজা খেয়ে টাল হয়ে আমার লগে কেমন করে। কি বললি তুই? গাঁজাখোর? আরেকবার বল, কি বললি তুই? কেন শুনতে পাননি? ঠিক আছে, আবার বলছি, গাঁজাখোর গাঁজাখোর গাঁজাখোর। নেন, ৩ বার বললে দিলাম, এইবার শুনতে পেয়েছেন? কৌশিকের চোয়াল মুহূর্তে শক্ত হয়ে এলো। আমি গাঁজাখোর, তাই না? মায়া ভ্রুকুচকে পাল্টা জবাবে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার আচার আচরণ তো তাই বোঝাচ্ছে। তবে রে, দেখাচ্ছি তোকে। এই বলে কৌশিক যেই আরও নিবিড়ভাবে ঝুঁকে পড়তে নিল, অমনি মায়া তার ২ হাত দিয়ে কৌশিকের প্রশস্ত বুকে সজোরে ধাক্কা দিতে শুরু করলো। মুখটা অন্যদিকে ঘুরিয়ে আর্তনাদ করে বলল, এসব কি অসভ্যতামি করছেন কৌশিক ভাই? সরুন আমার ওপর থেকে। আপনার শরীরের ভর আমি আর সামলাতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার, সরুন বলছি। মায়ের গলার সে আকুলতা শুনে কৌশিক মুহূর্তেই শান্ত হয়ে গেল। সে চট করে মায়ের ওপর থেকে সরে গিয়ে বিছানার একপাশে বসলো। মায়ের হাত ধরে তাকে টেনে উঠিয়ে বসালো। চোখে মুখে একরাশ উদ্বেগ নিয়ে বলল, তোর কষ্ট হচ্ছে, আগে বলবি না? তাহলে কি আর ওভাবে থাকতাম আমি? মায়া এবার নিজের ওড়নাটা টেনে ঠিক করতে করতে ভ্রুকুচকে তাকালো। ঝাঁঝালো গলায় বলল, কেন, আপনার চোখ নেই? দেখতে পাচ্ছিলেন না কতক্ষণ ধরে আপনাকে সরানোর চেষ্টা করছি? আপনি কি বাচ্চা যে সব কথা মুখে তুলে দিতে হবে? মায়ের এই কথা শেষ না হতেই কৌশিক বিছানায় ২ হাঁটু তার হাতে ভর দিয়ে আচমকা মায়ের দিকে ঝুঁকে এলো। কৌশিকের এমন আকস্মিক আক্রমণে মায়া আঁতকে উঠে পেছনের দিকে হেলে পড়ল। কৌশিক তার চোখের ওপর চোখ রেখে গম্ভীর গলায় বলল, তোর কষ্ট হচ্ছে বলে সরে এসেছি, তার মানে এই না যে তোর সব আজে বাজে বক বক আমি মুখ বুজে শুনবো। বেশি কথা বললে কিন্তু এখানে বিয়ে ছাড়া বাসর সেরে নেব। কৌশিকের এই ভয়ঙ্কর ও নির্লজ্জ কথা শুনে মায়া এক লাফে বিছানা থেকে নেমে গেল। তার চোখ দুটো অবিশ্বাসে বড় বড় হয়ে উঠল। আতঙ্কে তার কপাল আর গলা বেয়ে ঘাম ঝরতে শুরু করেছে। সে অনেকটা দূরে সরে গিয়ে তোতলামি করে বলল, বিয়ে ছাড়া বাসর মানে? এসব কি কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? কৌশিক বিছানা থেকে নেমে মায়ের দিকে ধীর পায়ে এগোতে লাগলো। ১ পা ২ পা কৌশিক এগোচ্ছে আর মায়া পিছিয়ে যাচ্ছে। পেছাতে পেছাতে এক সময় মায়ের পিঠ গিয়ে ঠেকলো দেওয়ালে শীতল স্পর্শে। সে পালানোর সুযোগ খোঁজার আগেই কৌশিক ২ হাত দেওয়ালে দুপাশে রেখে মায়াকে মাঝখানে বন্দি করে ফেলল। মায়ের খুব কাছে মুখ নামিয়ে কৌশিক বাঁকা হেসে বলল, হ্যাঁ, বিয়ে ছাড়াই বাসর। চল সুইট হার্ট, দুজন মিলে বাসরের প্রসেসিংটা শুরু করে দেই। মায়া আমতা আমতা করে বলল, এসব কি ধরনের অসভ্যতামি? মুখে একটু লাগাম লাগান, নির্লজ্জ পুরুষ। কৌশিক মায়ের কানের কাছে ফিসফিস করে উঠল, এগুলোকে তুই অসভ্যতামি বলছিস? বল, সমস্যা নেই। আমি তো আমার জানটুসের সাথেই করছি, অন্য কারোর সাথে তো আর করছি না। মায়া এবার গলার সবটুকু জোর দিয়ে বলে উঠল, আমি আপনার কেউ না। কথাটা মায়ের শেষ করার সুযোগটুকু পেল না। তার আগেই কৌশিক তার তর্জনী মায়ের নরম ঠোঁটের উপর চেপে ধরল। অত্যন্ত গাঢ় স্বরে সে বলে উঠল, অনেক হয়েছে, আর একটা ওসব অলক্ষণে কথা বলবি না। মায়া ছাড়া এই কৌশিক একদম অসম্পূর্ণ। মায়া শুধু এই কৌশিকের আর কৌশিক। কৌশিক তার বাক্যটি পূর্ণ করার আগে মায়া বিদ্রুপের সুরে কথাটি কেড়ে নিল, আরে হ্যাঁ, মায়া তো শুধু কৌশিকের, আর কৌশিক হলো সবার, ঠিক তো? এটাই তো বলতে যাচ্ছিলেন কৌশিক ভাইয়া। দেখলেন আমি কত বুদ্ধিমতী। কৌশিক এবার একটু বাঁকা হাসলো। মায়ের চোখের দিকে তাকিয়ে কৌতুকের স্বরে বলল, কিরে, আমার মনের কথা এইভাবে জানলি কি করে? তুই তো দেখি আসলেই প্রচণ্ড ইন্টেলিজেন্ট। কৌশিকের এই স্বভাবের ইঙ্গিত পাওয়া মাত্রই মায়ের মাথায় আগুন চড়ে গেল। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে কৌশিকের প্রশস্ত বুকে এক সজোরে ধাক্কা দিল। অপ্রস্তুত কৌশিক টাল সামলাতে না পেরে সিটকে বিছানায় গিয়ে পড়ল। মায়া দাঁত কিরমির করে বলল, জানতাম, জানতাম আমি আপনি কোনোদিন শুধরাবেন না। যত সব নাটকে আর অসভ্য লোক একটা। কৌশিক বিছানায় ধপাস করে পড়েও বিশেষ বিচলিত হলো না। পাশের সাইড টেবিলে রাখা বাটি থেকে একটা আপেল তুলে নিল সে। এরপর আয়েশ করে বালিশটা টেনে মাথার নিচে দিয়ে আধো শোয়া হয়ে আপেলে একটা বড়সড় কামড় বসালো। চিবোতে চিবোতে নির্বিকার গলায় বলল, আরে আরে, সব বিষয়ে এত সিরিয়াসলি নিস কেন?
ওটা তো আমি এমনি মজা করে বললাম। মজা না ছাই, আপনাদের কতদূর আমার সব জানা আছে। মায়া অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল। কৌশিক আপেল খেতে খেতে ভ্রু নাচালো। তাই নাকি? তা কি কি জানা আছে শুনি। এই, আপনার কি একটু কাণ্ডজ্ঞান নেই? লজ্জা শরম কি সব ধুয়ে খেয়েছেন? একে তো মাঝরাতে একটা মেয়ের রুমে ঢুকেছেন, তার উপর এমন সব বাজে বাজে কথা বলছেন। আপনার কি একটু ভয় করছে না? ভয়? আর আমার? এই বলে কৌশিক হা হা করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, সুইট হার্ট, আমার ডিকশনারিতে ভয়, লজ্জা আর শরম বলে কোনো শব্দ নেই, তাই ওসব লাগছেও না। নির্লজ্জ লোক কোথাকার। আরও কিছু বল। আপনি একটা অসভ্য। আরও বল, তোর মুখ থেকে শুনতে ভালোই লাগছে। এই, আপনি যাবেন এখন এখান থেকে? কৌশিক আরও জাঁকিয়ে বসে বলল, যদি না যাই তবে কি করবি? তাহলে? তাহলে? কি তাহলে বল? মায়া এবার মরিয়া হয়ে বলল, তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকতে বাধ্য হব। বাড়ির সবাইকে তো ডাকবই, এমনকি আশপাশের লোককেও জড়ো করব। কৌশিক এবার বাঁকা হেসে চ্যালেঞ্জ ছুড়ল, হ্যাঁ, তা কি বলে ডাকবি সবাইকে? তোর রুমে এই মাঝরাতে একটা ছেলে এসে তোকে চুপ করুন, নির্লজ্জ, অসভ্য, বেহায়া পুরুষ। এই বলেই মুহূর্তেই কৌশিকের চলন্ত কথাটা থামিয়ে দিল মায়া। মায়া থতমত খেয়ে গেল, তবুও সামলে নিয়ে আবার বলল, আমি যা মন চাই তাই বলে চিৎকার দিব, আপনাকে কেন বলবো? কৌশিক শেষ কামড়টা আপেলে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে হাই তুলল। তারপর অদ্ভুত শান্ত গলায় বলল, তখনই তো বললাম আয় দুজনে মিলে একসাথেই চিল্লাই। তখন তো বড় সাধু সাজলি। এখন আর আমার গলায় শক্তি নেই রে সুইটহার্ট। তুই বরং চিল্লা, আমি বিছানায় শুয়ে শুয়ে তোর চিল্লানি শুনি। পরে তোর চিল্লানি শুনে সবাই আসবে আর আমাদের কর্ট ম্যারেজ করিয়ে দেবে। উফ, সিনটা বেশ লাগবে। সিনটা দেখার জন্য আমার আর তর্স হয়েছে না সুইটহার্ট, শুরু কর। কৌশিকের এই এমন বেহায়াপনা দেখে মায়া যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। রাগে তার কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। মা এবার কিছুটা নরম হয়ে কৌশিকের একদম কাছে এসে দাঁড়ালো। মিনতি সুরে বলল, কৌশিক ভাই, যান না প্লিজ। মাঝরাতে যদি কেউ আমাদের এই অবস্থায় একই রুমে দেখে ফেলে, তবে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমি চাই না আমার কোনো খামখেয়ালিপনার জন্য আমার বাবা মায়ের সম্মান ধুলোয় মিশুক। প্লিজ এবার চলে যান আপনি। কৌশিক বিছানায় আয়েশ করে শুয়ে থেকেই এক চোখ টিপে বলল, আগে বল যে তুই আমায় ভালোবাসিস, তাহলে কোনো কথা ছাড়া এক দৌড়েই রুম থেকে উধাও হয়ে যাব। মায়া চট করে উত্তর দিল, সেটা সম্ভব না। দোহাই লাগে আপনার, এখন চলে যান। তাহলে আমিও নড়ছি না, তোর যা ইচ্ছা তাই করে নে। মায়া এবার চরম রেগে গিয়ে বলল, তাহলে আপনিই থাকুন এই ঘরে, আমি চলে যাচ্ছি। বলেই মায়া যেই পা বাড়াতে যাবে অমনি কৌশিক বিছানা থেকে চিতার মতো লাফ দিয়ে উঠে মায়ের কবজি চেপে ধরল। আরে আরে, আমায় একা ফেলে কোথায় যাচ্ছিস শুনি? মায়ের আগে গজগজ করতে করতে বলল, মরতে যাচ্ছি, যাবেন? তোর সাথে মরতেও রাজি। ধ্যাত, তাও মরতে যাবি কেন? আমার মন চাইছে তাই। তোর মন চাইলে তো আর সব হবে না রে পাগলি। তোর মন, তোর প্রাণ সব কিছু এখন এই কৌশিকের জিম্মায়। তোর মন এখন এই কৌশিক নীর চৌধুরীর হাজতে বন্দী। যতক্ষণ না এই হাজত ভেঙে বের হতে পারছিস, ততক্ষণ তোর কোথাও যাওয়ার মুক্তি নেই। আর এই হাজত ভাঙার সাধ্য তোর কেন কারণই নেই, একমাত্র আল্লাহ ব্যতীত। মায়া মুখ বেঁকে অবজ্ঞা সুরে বলল, ইয়াহ, আসতে আমার রোমিওর মতো কথা বলতে। হুস। কৌশিক চিবুকুচিয়ে বলল, এক্সকিউজ মি সুইটহার্ট, এই কৌশিক কাউকে কপি করে চলে না, বরং সবাই এই কৌশিককে কপি করার চেষ্টা করে, বুঝেছিস? মায়া কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কৌশিক এক হ্যাঁচকা টানে মায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। আকস্মিক ধাক্কায় মায়া সামলাতে না পেরে সরাসরি কৌশিকের শক্ত চওড়া বুকে গিয়ে আছড়ে পড়ল। কৌশিক মায়াকে দু হাতে শক্ত করে জাপটে ধরে তার মুখের কাছে মুখ নামিয়ে ঘোর লাগা কণ্ঠস্বরে ফিসফিস করে বলল, মাই সুইট হার্ট। মায়া আপ্রাণ চেষ্টায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই ছাড়ুন তো আমায়, আপনার সাথে কথা বলাই বৃথা। কৌশিক এবার মায়ের কপালে আলতো করে নিজের আঙুল ছুঁয়ে বলল, এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম থেকে উল্টোপাল্টা কিছু বলবি না জান। তোর কিছু হলেই কৌশিকের কী হাল হবে সেটা কি তুই একটু বুঝিস না? মায়া বিড়বিড় করে বলল, যত সব ফাউল মার্কা কথাবার্তা। এই বলেই সে কৌশিকের কাছ থেকে সরে গিয়ে গটগট করে সোফায় গিয়ে বসলো। কৌশিক আর কথা না বাড়িয়ে সাইড টেবিল থেকে আরও একটা আপেল তুলে নিয়ে আয়েশ করে বিছানায় গায়ে এলিয়ে দিল। মায়া আর চোখে সব খেয়াল করছিল, তার মেজাজ আরও বিগড়ে গেল। মনে মনে বিড়বিড় করতে লাগলো, দেখো দেখো কিভাবে নির্লজ্জের মতো
বিনা অনুমতিতে একের পর এক আমার আপেলগুলো সাবার করছে। অসভ্য লোক একটা। কৌশিক আপেলে বড় একটা কামড় দিয়ে মায়ের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, সুইট হার্ট, কিছু বললি? মায়ে এবার একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মনে মনে ভাবলো, যা বাবা, মনে মনে বলা কথাগুলো কি শুনে ফেললো নাকি? কৌশিক আবার জিজ্ঞেস করলো, কি হলো, চুপ কেন? মায়া আমতা আমতা করে বলল, কই কই না তো। আমি আবার আপনাকে কখন কি বললাম? কৌশিক ভ্রু নাচালো। মনে হলো তুই আমায় মনে মনে বকা দিলি। ঠিকই মনে করেছেন। মায়ের মুখে চটজলদি উত্তর। কৌশিকের ভ্রু কুঁচকে বলল, কি বললি? মায়ের সামলে নিয়ে বলল, না কিছু না। আমি কেন আপনাকে বকা দিতে যাব? আপনি বরং আপেল খাওয়াতেই মন দিন। কৌশিক এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা তাই হোক। সময় যেন থমকে দাঁড়িয়েছে। এতক্ষণ অন্ধকারে মায়া নিজের অস্বস্তিগুলো ভুলেছিল, কিন্তু এখন চুলের জট ছাড়াতে গিয়ে সে অস্তিত্বের টান অনুভব করলো। মায়া আর দেরি না করে সোজা গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। আলোর বন্যায় রুম ভরে উঠতেই সে আয়নার সামনে গিয়ে বসলো। পিঠ ছাপিয়ে থাকা সেই দীর্ঘ চুলগুলো সামনের দিকে টেনে এনে সে পরম যত্নে আঁচড়াতে শুরু করলো। অন্যদিকে দুপুর থেকে পেটে দানা পানি না পড়ায় কৌশিকের পেটে তখন ক্ষুধার রাজ্যে বিদ্রোহ চলছে। সে একাই টেবিলের প্রায় সব কটি আপেল সাবার করে ফেলেছে। হাতে থাকা শেষ আপেলটি একটা বড় কামড় দিয়ে সে যেই মায়ের দিকে তাকালো, অমনি তার চোখ কপালে উঠে গেল। আলোর নিচে মায়ের সেই সবুজ নাইট ড্রেসটি যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। এতক্ষণ অন্ধকারে যা অস্পষ্ট ছিল, এখন তা কৌশিকের সামনে দিবালোকের মতো স্পষ্ট। মায়ের সুগঠিত দেহ আর সিক্ত গ্রীবার উপর দিয়ে কুচকুচে কালো চুলের খেলা দেখে কৌশিক বড় করে একটা ঢোক গিলল। তার চোখ জোড়া তখন মায়ের শরীরের উপর স্থির। সে এক অদ্ভুত নেশাতুর হাসি হেসে বলল, সুইট হার্ট, তুই কবে থেকে এত দেশপ্রেমী হলি রে? মায়া একমনে চুল আঁচড়াতে আঁচড়াতে নির্লিপ্ত গলায় বলল, মানে? কৌশিক মিটিমিটি হাসলো। তার দৃষ্টি তখন মায়ের পিঠের উপর বিচরণ করছে। সে গদগদ হয়ে বলল, না মানে, গাঢ় সবুজের মাঝে লাল ফিতার আভা, একদম ঠিক আমাদের জাতীয় পতাকার মতো লাগছে তোকে। উফ, তোকে যে কি সুন্দরী আর হট লাগছে এই পোশাকে, সুইট হার্ট। মায়া এবার একটু ঘাড় ঘুরিয়ে বিরক্ত চোখে তাকালো। মাথা ঠিক আছে আপনার? কী সব আজে বাজে কথা বলছেন? আজে বাজে না রে পাগলি, তোকে দেখে আমার একটা গান মনে পড়েছে। দাঁড়া বলছি। মায়া বাধা দিয়ে বলল, দাঁড়াতে পারবো না। আর দেখছেন আমি চুল আঁচড়াচ্ছি, এখন আপনার গান শোনার সময় নেই। কৌশিক বিছানায় গড়াগড়ি খেতে খেতে বলল, আরে তোকে দাঁড়াতে হবে না, তুই বসেই থাক, শুধু গানটা শোন। আচ্ছা বলেন, আমাকে দেখে কি এমন গান মনে পড়লো আপনার, শুনি। কৌশিক গলা খাকারি দিয়ে তার নিজের ঢঙে সুর তুলল, লাল সবুজের বিজয় নিশান, তাই আমার হাতে তোর ওই লাল ফিতাটা খুলে বেঁধে দে। মা এবার পুরোপুরি ভ্রু কুঁচকে তাকালো, অবাক হয়ে বলল, লাল সবুজে গানটা এমন হলো কবে? আর আপনি কোন লাল ফিতার কথা বলছেন? কৌশিক চোখের ইশারায় মায়ের পোশাকের অন্তরাল দেখিয়ে বলল, গানের কথা বাদ দে তো জান, ওই যে তোর ওই ভেতরের ওটা দেখা যাচ্ছে রে। ইস লজ্জা। মা এবার বেশ ঘাবড়ে গেল। সে নিজের ড্রেসটা এদিক ওদিক টেনে টুনে দেখল, কিন্তু বিশেষ কিছু নজরে এলো না। সে রাগত স্বরে বলল, আমি আপনার জান নই, সো আমাকে ওই নামে ডাকবেন না। আর ওইটা মানে কোনটা? কি দেখা যাচ্ছে? কই, আমি তো কিছু দেখছি না। কৌশিক বিছানায় উপর হয়ে বালিশটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার চোখে তখন আদিম এক খেলা। সে আমতা আমতা করে বলল, আরে ওই যে তোর ওইটার ওইটা। মায়ে এবার চরম রেগে গেল। ঝাঁঝালো গলায় বলল, মুখ দিয়ে সবসময় অসভ্যের মতো কথা বের হয়, এখন কেন ওইটার ওইটা করছেন? সরাসরি বলতে পারছেন না? কয়েকবার তো ইশারা দিলাম, আর বলতে পারবো না রে? আমার খুব শরম করছে। ইস, ওরে আমার লজ্জাবতা রে। কৌশিক এবার আর নিজেকে সামলাতে পারল না। সে বিছানায় উল্টো হয়ে শুয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গভীর ও নেশাতুর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তোর ওই সবুজ নাইট ড্রেসের ভেতরে লাল রঙের ইয়ের ফিতাটার কথা বলছিলাম। ওটা বারবার আমার দিকে উকি দিচ্ছে রে সুইটহার্ট। ওটা খুলে আমার হাতে বেঁধে দে। মায়া মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। কৌশিকের কথার অর্থ বুঝতে পেরে তার সারা শরীর অপমানে আর লজ্জায় কানায় কানায় ভরে উঠল। দ্রুত পাশ থেকে একটা ওড়না নিয়ে ঢেকে ফেলল নিজেকে। সে লজ্জা মেশানোর আগে চিৎকার করে উঠল, কি বললেন আপনি? আপনাকে তো আমি